সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং, হোয়াট ইজ সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং, এটা আমরা কমপ্লিট করেছিলাম, রাইট? তো যদি আমি জিজ্ঞেস করি যে how many types of system are there, answer কি হবে? There are three types of system: open, closed and isolated, right? Out of the three system, non conducting boundary কার হতে হবে? Out of the three system, open, closed and isolated এর মধ্যে নন কন্ডাক্টিং বাউন্ডারি কোন সিস্টেমের হবে? কে বলতে পারবে? ওপেন, ক্লোজড এন্ড আইসোলেটেড এর মধ্যে নন কন্ডাক্ট আইসোলেটেড এর নন কন্ডাক্টিং বাউন্ডারি হবে, বিকজ এখানে হিট এনার্জি তো হবেই না, বিকজ অফ দ্য নন কন্ডাক্টিং বাউন্ডারি এখানে মাস এরও কোনো এক্সচেঞ্জ হবে না। যেখানে মাস আর ম্যাটার আর এনার্জি দুটোই এক্সচেঞ্জ হয় সেটাকে আমরা ওপেন বলি, যেখানে শুধু এনার্জি হয় সেটা ক্লোজ, আর যেখানে ম্যাটার এবং এনার্জি দুটোই এক্সচেঞ্জ হয় না সেটাকে আমরা আইসোলেটেড বলি। নেক্সট হবে, তুমি লিখবে টাইপস অফ সিস্টেম, হেডিং দেবে টাইপস অফ সিস্টেম on the basis of macroscopic properties. Types of system on the basis of macroscopic properties. তো এখানে ম্যাক্রোস্কোপিক কথাটার মানে কি? ম্যাক্রোস্কোপিক কথাটার অর্থ হলো যে কোনো, আচ্ছা, ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক কথাটার মানে কি? ম্যাক্রোস্কোপিক কথাটার মানে হচ্ছে যেটা তোমার কোয়ান্টাইজ করা যাবে, যেরকম এই পেন মার্কার, এটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি, বিকজ এটা ক্লিয়ারলি অবজার্ভ টু দি নেকেড আই, যেটা ডাইরেক্টলি আই থেকে আমরা দেখতে পারবো, আর এবং তার ফিজিক্যাল ফিচার্স কে ডিসক্রাইব করতে পারবো, যেটা হোয়াইট আছে আর ব্ল্যাক আছে আর এর একটা মাস হবে, একটা ডেন্সিটি হবে, এটাকে আমরা বলি ম্যাক্রোস্কোপিক প্রপার্টি, রাইট? মাইক্রোস্কোপিক হচ্ছে তোমার, ম্যাক্রোস্কোপিক অবজেক্ট, মাইক্রোস্কোপিক অবজেক্ট হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স রিলেটেড অবজেক্ট, যেটাকে আমরা নেকেড আই দেখতে পারবো না, যেরকম ইলেকট্রনস, প্রোটনস, নিউট্রনস, আরো অনেক ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে যেগুলোকে আমরা ডিরেক্টলি চোখে দেখতে পারবো না। তো এখানে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ এর বেসিসে আমরা কি করব? দুটো ভাগে সিস্টেমকে ভাগ করব, রাইট? বা দুটো ভাগে আমরা সিস্টেমকে ক্লাসিফাই করব। তো আচ্ছা, কি হেডিং দিয়েছো একবার বলো আমাকে। না, টাইপস অফ সিস্টেম না, সরি, টাইপস অফ প্রপার্টিজ অন দ্য বেসিস অফ ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ, এটা হবে টাইপস অফ সিস্টেম, টাইপস অফ প্রপার্টিজ অন দ্য বেসিস অফ ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ, টাইপস অফ প্রপার্টিজ অন দ্য বেসিস অফ ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ। এবার এর ভেতরে আমরা ফার্স্ট লিখব প্রপার্টিজ ওয়ার্ডটার মানে কি, হোয়াট ডু উই মিন বাই দ্য টার্ম ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ। এর ভেতরে লিখবে ফিজিক্যাল কোয়ান্টিটিজ, লেখো physical quantities used to describe, physical quantities used to describe, physical quantities used to describe an object or system, physical quantities used to describe an object or system। এবার এই ফিজিক্যাল কোয়ান্টিটি কি হতে পারে? যদি আমি তোমাকে বলি যে এই যে পেন আছে, এর ফিজিক্যাল কোয়ান্টিটি ডিসক্রাইব করো, কি হতে পারে? এর মাস হতে পারে, রাইট? এর ভেতরে ইঙ্ক আছে, তাহলে তার ভলিউম হতে পারে। এর যদি আমি বলি টেম্পারেচার মেজার করো, তাহলে টেম্পারেচারের ফিজিক্যাল কোয়ান্টিটি হবে। তো যাও জিনিস থেকে আমরা কোনো সিস্টেমকে মেজার করতে পারবো, কিন্তু সিস্টেমকে কি হতে হবে? ম্যাক্রোস্কোপিক হতে হবে, মানে ইট শুড বি ভিজিবল টু দ্য নেকেড আই। তো যেও জিনিস যেটা আমাকে সিস্টেমের ব্যাপারে ইনফরমেশন দেবে, তাদেরকে আমরা ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ বলি। তো ম্যাক্রোস্কোপিক প্রপার্টি কি কি হতে পারে? প্রেসার হতে পারে, প্রেসার, ভলিউম হতে পারে, টেম্পারেচার হতে পারে, হিট হতে পারে, রাইট? হিট বা এনার্জি লিখতে পারি আমরা, ইন্টারনাল এনার্জি, আমি বোঝাবো ইন্টারনাল এনার্জি কি হয়, রাইট? মোল হতে পারে, রাইট? তারপর হতে পারে তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যা যা এর আমরা ক্যালকুলেট করে প্রপার্টিজ, যেটা এই প্রপার্টিকে ডিসক্রাইব করবে, সেগুলো সব আমরা ক্যালকুলেট করতে পারি, রাইট? রেজিস্ট্যান্স হতে পারে, রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি,
এটসেট্রা, ডেনসিটি হতে পারে, আনলিমিটেড প্রপার্টিজ হতে পারে, আনলিমিটেড না, ফাইনাইট আছে বাট অনেক হতে পারে, রাইট? তো অনেক প্রপার্টি, তো এগুলো কি আছে, এদেরকে আমরা বলি ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ, যেটা আমাকে সিস্টেমকে বুঝতে হেল্প করবে বা সিস্টেমকে আইডেন্টিফাই করতে হেল্প করবে। ফর এক্সাম্পল ধরে নাও এটা একটা বয়লিং ওয়াটার, আমি একটা বয়লিং ওয়াটার রেখেছি এরকম ওপেন ভেসেলে। তো ফার্স্ট অফ অল এই বয়লিং ওয়াটার ওপেন ভেসেল, এটা ওপেন সিস্টেম হচ্ছে, এটা সারাউন্ডিং, এটা ওপেন সিস্টেম। কেন? যখন আমি এখানে বয়েল করব হিটটা এক্সচেঞ্জ হচ্ছে আর ম্যাটার বাইরে বেরোবে ভেপারের ফর্মে, তো এটা কি হবে? ওপেন সিস্টেম। এবার আমি যদি বলি আমাকে এই ওপেন সিস্টেমের ফিজিক্যাল প্রপার্টিজ বলো, তো তুমি কি ফিজিক্যাল প্রপার্টিজ বলবে? ভেতরে ওয়াটার আছে, তো ওয়াটার একটা টেম্পারেচারে বয়েল হচ্ছে, ওয়াটারের ভলিউম কি আছে, ওয়াটারের ভেতরে প্রেসার কি আছে, ওয়াটারের কত মোল আছে, রাইট? ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি আছে, কিভাবে হিটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হচ্ছে, রাইট? ওয়াটারের থার্মাল ভেলোসিটি কি আছে, প্রচুর প্রচুর প্রপার্টিজ হতে পারে। তো এই সব প্রপার্টিজ কে আমরা বলি ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ। এমন প্রপার্টিজ যেটা আমাকে সিস্টেমের ব্যাপারে ইনফরমেশন দেয় তাদেরকে আমরা বলি ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ। এবার এই ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ কে আমরা দুভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টিজ আর একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টিজ। নেক্সট পয়েন্টে লিখবে macroscopic properties can be divided into macroscopic properties can be divided into macroscopic properties can be divided into two types. Macroscopic properties can be divided into two types. Two types এর মধ্যে আমরা দেখব, কলাম করে লিখে নাও, একদিকে হবে ইন্টেন্সিভ প্রপার্টিজ আর একদিকে হবে এক্সটেন্সিভ প্রপার্টিজ। একদিকে হবে ইন্টেন্সিভ প্রপার্টিজ আর একদিকে হবে এক্সটেন্সিভ প্রপার্টিজ। দিস আর টু টাইপস। এবার ইন্টেন্সিভ প্রপার্টিজ কাদেরকে বলবো আর এক্সটেন্সিভ প্রপার্টিজ কাদেরকে বলবো, রাইট? ইন্টেন্সিভ প্রপার্টিজ হয় যেটা, আচ্ছা আমি আগে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আর ইন্টেন্সিভ এন্ড এক্সটেন্সিভ প্রপার্টি ইম্পর্টেন্ট আছে, যেই পিওয়াইকিউ পাঠাবো ওর মধ্যে প্রচুর কোয়েশ্চেন তুমি পাবে, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো, ধরে নাও আমি একটা বয়লিং ওয়াটার একটা বিকারে নিয়েছি, এক্সট্রিমলি বয়লিং ওয়াটার, আর এর টেম্পারেচার রিচ করে গেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট? আর এখানে আমি 1 লিটার অফ ওয়াটার নিয়েছি আর এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড রিচ করে গেছে, রাইট? 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আছে এটা, মানে এটা বয়েল হচ্ছে, মানে এখানে স্টিমের ফরমেশন হচ্ছে, স্টিমের ফরমেশন, এটা হচ্ছে লিকুইড ওয়াটার। এবার আমি যদি এটাকে সিস্টেম ধরি, আমি সিস্টেমকে ডিসক্রাইব করার জন্য, ভালো করে শুনবে, আমি সিস্টেমকে ডিসক্রাইব করার জন্য কি ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ ধরেছি, হোয়াট আর দ্য প্রপার্টিজ যেটা আমি, হোয়াট আর দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিজ যেটা আমি ধরেছি এই সিস্টেমকে ডিসক্রাইব করার জন্য। দেখে বলো কি প্রপার্টিজ, কি দুটো প্রপার্টি নিয়েছি সিস্টেমকে ডিসক্রাইব করার জন্য? হ্যালো, ডায়াগ্রামটা দেখো, কোন দুটো প্রপার্টি নিয়েছি আমি সিস্টেমকে ডিসক্রাইব? সিস্টেম কে আছে এখানে? সিস্টেম কি এই ওয়াটার আছে? তো ওয়াটারকে ডিসক্রাইব করার জন্য আমি কোন দুটো প্রপার্টি নিয়েছি? এটা কি কেউ জানো না আনসার? খুবই সিম্পল আনসার আছে। আরে সিস্টেম কি, সিস্টেম সেটা জিজ্ঞেস করছি না, কি প্রপার্টি সিস্টেমকে ডিসক্রাইব করছে, মানে আমি কোন দুটো, আচ্ছা এই পেনের কি কি প্রপার্টিজ হতে পারে? মাস হতে পারে, টেম্পারেচার হতে পারে, লেন্থ হতে পারে, ওয়েট হতে পারে। তো আমি এখানে সিস্টেমকে কোন দুটো প্রপার্টি থেকে এক্সপ্লেন করেছি, বা কোন দুটো প্রপার্টি আমাকে সিস্টেমের ব্যাপারে বলছে? ভেরি গুড, একটা হচ্ছে টেম্পারেচার, আর একটা কি আছে? একটা প্রপার্টি তো হলো টেম্পারেচার। তো এখানে আমি ফার্স্ট ম্যাক্রোস্কোপিক প্রপার্টি যেটা ইউজ করছি টেম্পারেচার।
সেকেন্ড ম্যাক্রোস্কোপিক প্রপার্টি কি আছে, ক্লাসে মিউটের মতন বসে থাকবে না, রেসপন্ড করবে। সেকেন্ড কি আছে, কে বললো এটা, ভলিউম। সেকেন্ড ম্যাক্রোস্কোপিক প্রপার্টি হচ্ছে ভলিউম। তাহলে দুটো প্রপার্টি যেটা এই সিস্টেমকে ডিসক্রাইব করছে, একটা শাহিদ বললো আর একটা দিতিপ্রিয়া, ফার্স্ট হচ্ছে টেম্পারেচার আর সেকেন্ড হচ্ছে ভলিউম। এবার আমাকে বলো, যদি আমি এই বিকার অফ ওয়াটারকে যদি একটা ছোট্ট গ্লাসে ট্রান্সফার করে দিই, এই বিকার অফ ওয়াটারকে যদি একটা ছোট্ট গ্লাসে আমি পোর করে দিলাম, এরকম ছোট্ট গ্লাসে পোর করে দিয়েছি বা ছোট্ট কাপে পোর করে দিয়েছি, এখানে এর ভলিউম হয়ে গেছে 50, এখানে এর মধ্যে যে অ্যামাউন্ট আছে ওটা হচ্ছে 50 ml। আমি যদি এই 100 ডিগ্রি ওয়াটারকে এর মধ্যে ট্রান্সফার করে দিই, এর টেম্পারেচার কি চেঞ্জ হবে? যদি ফুটন্ত জল থাকে, ভেরি গুড, টেম্পারেচার চেঞ্জ হবে না, বিকজ টেম্পারেচার এখানে 100 ডিগ্রি হোক, তুমি যদি এক ড্রপ ওয়াটারও নিয়ে নাও, সেই ড্রপ অফ ওয়াটারের কি হবে, তোমার হাতে লাগলে তোমার বার্নিং সেন্সেশন হবে, বিকজ ওই ড্রপ অফ ওয়াটারেরও টেম্পারেচার কি আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে যখন আমি এটাকে গ্লাসে পোর করেছি, এখানে টেম্পারেচার কি হয়েছে, এর টেম্পারেচারটা 100 থেকে গেছে, মানে টেম্পারেচার ডিড নট চেঞ্জ, টেম্পারেচার ডিড নট চেঞ্জ। কোন প্রপার্টি চেঞ্জ হয়ে গেছে, এর ভলিউম, যেটা রিক বললো যে এর ভলিউম চেঞ্জ হয়ে গেছে, এটা চেঞ্জ, দ্য ভলিউম অফ দ্য টেম্পারেচার চেঞ্জ। তো এখানে আমি একটা এক্সটেন্সিভ প্রপার্টি নিয়েছি, একটা ইন্টেন্সিভ। এখানে ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে টেম্পারেচার, এমন প্রপার্টি যার অ্যামাউন্ট কমিয়ে দিলে তার ভ্যালু চেঞ্জ হয় না। দেখো, আমি এখানে 1 লিটার ওয়াটার নিয়েছি, আমি এখানে 50 ml ওয়াটার নিয়েছি, আমি অ্যামাউন্ট চেঞ্জ করলাম, অ্যামাউন্ট চেঞ্জ করলেও আমার কিন্তু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, এমন প্রপার্টিকে আমরা বলি ইন্টেন্সিভ প্রপার্টি। The properties which do not change even if you change the amount are called as intensive properties. আমি লেখাবো। কিন্তু ভলিউম হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, মানে যদি এখানে জলের অ্যামাউন্ট কমে যায় তাহলে ভলিউমও কি হচ্ছে, কমে যাচ্ছে। ন্যাচারালি ভলিউম ইজ নাথিং বাট অ্যামাউন্ট, রাইট? তো যদি আমি এখানে ভলিউম কমিয়ে, মানে যদি অ্যামাউন্ট কমিয়ে দিচ্ছি, তাহলে ভলিউমও কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে ভলিউম এখানে কি হবে, এক্সটেন্সিভ প্রপার্টি, মানে এমন প্রপার্টি যেটা অ্যামাউন্ট কমিয়ে দিলে প্রপার্টি কমে যাবে, অ্যামাউন্ট বাড়িয়ে দিলে প্রপার্টি বেড়ে যাবে, তাদেরকে আমরা বলি এক্সটেন্সিভ প্রপার্টি। আশা করি এই দুটো টার্মে একদম ক্লিয়ার, আমাদের উপরের এক্সাম্পল থেকে এই দুটো জিনিস একদম ক্লিয়ার। এবার ইন্টেন্সিভ প্রপার্টির মধ্যে লিখবে দ্য প্রপার্টিজ which do not depend, লেখো the properties which do not depend upon the quantity of matter, the properties which do not depend upon the quantity of matter present in the system, the properties which do not depend upon the quantity of matter present in the system are called intensive properties. The properties which do not depend upon the quantity of matter present in the system are called intensive properties. Which do not depend on the quantity of matter present in the system are called intensive properties. দেখো ডেফিনেশনেই আছে does not depend on the quantity of matter, তুমি কত ম্যাটার নিয়েছো তার উপর এটা ডিপেন্ড করবে না। তো এক্সাম্পল কি কি হবে, লেখো তলায় এক্সাম্পল, টেম্পারেচার, ডেন্সিটি, concentration, specific heat, temperature, density, concentration, specific heat, viscosity, surface tension, viscosity, surface tension, etc. viscosity, surface tension এগুলো নিশ্চয়ই পড়েছো ফিজিক্সে। দেখো টেম্পারেচারের সঙ্গে সঙ্গে ডেন্সিটিও ম্যাটার করে, বিকজ ডেন্সিটি কি হয়, পার ইউনিট ভলিউম, পার ইউনিট ভলিউম, মানে এখানে ডেন্সিটি আমরা কি বলি, মাস বাই ভলিউম, আর এই রেশিওটা সবসময় ফিক্স থাকে। এখানে কি হচ্ছে, ভলিউম কমছে, দেখো এখানে ভলিউম কমছে, কিন্তু ভলিউম কমলে মাসও ইকুয়াল পরিমাণে কমে যাচ্ছে, তো ডেন্সিটি এখানেও যা হবে, ওয়াটারের ডেন্সিটি
1 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, এখানেও জলের ডেন্সিটি কি হবে 1 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। এখানেও জলে যা সারফেস টেনশন হবে এখানেও সেম সারফেস টেনশন হবে, এখানে যা ভিসকসিটি হবে এখানেও তাই ভিসকসিটি হবে, রাইট? এগুলো চেঞ্জ হবে না, রাইট? আর একটা অ্যাড করে নাও এক্সাম্পলের মধ্যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেহেতু এটা ফিজিক্সের বাট এটা তোমার কি আছে ইন্টেন্সিভ প্রপার্টি। ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হয় ক্লাস 10 এ সবাই পড়েছো 4/3 হয়। ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 4/3 হয়, যেটা কি হয় 1.33। এটা ক্লাস 10 এর ফিজিক্সে শিখেছো সবাই, ক্লাস 12 এর ফিজিক্সেও আবার শিখবে। তো এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার, যেটা হচ্ছে 1.33। এবার এখানেও ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.33 হবে, এখানেও ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.33 হবে, রাইট? ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয় 1.5। এবার চাই ওটা বড় পিস অফ ডায়মন্ড হোক বা একটা স্মল স্পেক অফ ডায়মন্ড হোক, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কোনোদিনও চেঞ্জ হবে না, ওটা ইকুয়াল অ্যামাউন্টে শাইন করবে, রাইট? তো এটা হলো ইন্টেন্সিভ প্রপার্টি যারা অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে না। নেক্সট আমরা লিখবো এক্সটেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ প্রপার্টি এখানে লিখবে দ্য প্রপার্টিজ which depend upon the properties which depend upon the quantity of matter, the properties which depend upon the quantity of matter present in the system, the properties which depend upon the quantity of matter present in the system are called extensive properties, are called extensive properties. The properties which depend upon the quantity of matter present in the system are called extensive properties. Example লিখবে mass, volume, number of moles, mass, volume, number of moles, internal energy, enthalpy, 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 internal energy, enthalpy এর টার্মস গুলো আমি শেখাবো আগে কি আছে, রাইট? entropy, 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 internal energy, enthalpy, entropy, free energy, etc. free energy, etc. free energy, etc. দেখো এখানে একটা এক্সাম্পল নাও, কি কি নিয়েছি। ভলিউম আমরা প্রুফ করে দিয়েছি যে মাস চেঞ্জ হলে কোয়ান্টিটি চেঞ্জ হলে চেঞ্জ হয়ে যায়, রাইট? মোলস কি হবে কোয়ান্টিটি চেঞ্জ হলে চেঞ্জ হয়ে যাবে। এখানে ক্যালকুলেট করো, যদি ওয়াটারের ডেন্সিটি 1 হয় তো 1 লিটার কার ইকুয়াল হবে 1 কিলোগ্রাম, রাইট? তো এখানে যদি আমি মোলস ক্যালকুলেট করি, নাম্বার অফ মোলস গিভেন ওয়েট কি হবে 1000 গ্রাম, আর ওয়াটারের মলিকিউলার ওয়েট কি হয় 18, তো নাম্বার অফ মোলস কি হবে 1000/18। কিন্তু এখানে নাম্বার অফ মোলস কি হবে 50/18, তো এখানে 55 পয়েন্ট সামথিং মোলস আসছে ওয়াটারে, আর এখানে কত মোলস আসছে 3 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিং মোলস হবে। দেখো মোলস আলাদা আছে, বিকজ মোলস এর ফর্মুলা কি হয় গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট। তো মলিকুলার ওয়েট তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু গিভেন ওয়েট তো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাকে যা ওয়েট দিয়েছে সেটা তো এখানে বেশি, যদি এখানে গিভেন ওয়েট বেশি হয় তাহলে মোলসও কি হবে বেশি হবে। এর মানে যদি আমি এর অ্যামাউন্ট কমিয়ে দেব, আমার নাম্বার অফ মোলসও কি হবে কমে যাবে। আর এটা লজিক্যালও আছে, নাম্বার অফ মোলস কি বলে যে এর মধ্যে কটা জলের মলিকিউল আছে, এর মধ্যে কটা জলের মলিকিউল আছে 55 into 6 into 10 to the power of 23, because 1 mole এর ভ্যালু হয় 6 into 10 to the power of 23। তো ন্যাচারালি যেখানে বেশি জল আছে সেখানে জলের মলিকিউলসও কি হবে বেশি হবে, তো এখানে মোর নাম্বার অফ মোলস থাকবে। তো অ্যামাউন্ট চেঞ্জ করলে মোলস কি হলো কমে গেল, তাই মোলস কি হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। তো এমন প্রপার্টি যেটা অ্যামাউন্ট চেঞ্জ করলে তার ভ্যালুও কমে যায় তাদেরকে আমরা বলি এক্সটেন্সিভ প্রপার্টিজ। আই হোপ ইট ইজ ক্লিয়ার।
চলো এখানে ইন্টেন্সিভ এন্ড এক্সটেন্সিভ প্রপার্টি আমাদের কমপ্লিট। নেক্সট লিখবে স্টেট অফ দ্য সিস্টেম, হেডিং দাও স্টেট অফ দ্য সিস্টেম, স্টেট অফ দ্য সিস্টেম। এখানে ফার্স্ট পয়েন্ট লিখবে a system is said to be in a particular state, a system is said to be in a particular state when all its measurable properties, when all its measurable properties when all its measurable properties have fixed value, when all its measurable properties have fixed value, full stop. Such a state of a system, such a state of a system is called thermodynamic state of the system, is called thermodynamic state of the system. Next point, the common properties of the system are, the common properties of the system are temperature, comma pressure, comma volume, comma concentration, etc. Temperature, pressure, volume, concentration, etc. The common properties of a system are temperature, pressure, volume, concentration, etc. Next point, the state of the system depends, the state of the system depends on the values of, the state of the system depends on the values of these measurable properties. The state of a system depends on the values of these measurable properties. Full stop. When any measurable property changes, when any measurable property changes, when any measurable property changes, the state of the system also changes. When any measurable property changes, the state of the system also changes. চলো এখানে এতগুলো যা লিখলে এটা এবার এক্সপ্লেন করি যে স্টেট অফ দ্য সিস্টেম কি আছে। স্টেট অফ দ্য সিস্টেম কিছুই না, যেটা আমরা আগে অলরেডি পড়ে নিয়েছি, যে স্টেট অফ দ্য সিস্টেম মানে হচ্ছে যখনই আমরা কোনো সিস্টেমকে ডিসক্রাইব করব ওটাকে বলা হবে স্টেট অফ দ্য সিস্টেম, ওটাকে বলা হবে স্টেট অফ দ্য সিস্টেম। তো अगेन আমরা এখানে ওয়াটারের এক্সাম্পল নিয়ে এক্সপ্লেন করব স্টেট অফ দ্য সিস্টেম কাকে বলে। ধরে নাও এখানে ওয়াটার প্রেজেন্ট আছে, রাইট? এখানে ওয়াটারের টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি, ধরে নাও প্রেসার হচ্ছে 1 atm, আর এখানে বা আমি চেঞ্জ করছি প্রেসার, ধরে নাও প্রেসার হচ্ছে 0.7 atm,
আর এখানে ধরে নাও ভলিউম হচ্ছে 1 লিটার, ঠিক আছে? তো এখানে এটা একটা স্টেট অফ আ সিস্টেম। স্টেট অফ আ সিস্টেম মানে কি, একটা সিস্টেমকে যখন আমরা প্রপার্টি থেকে এক্সপ্লেন করছি এটাকে আমরা বলি স্টেট অফ আ সিস্টেম। তো এই স্টেটকে আমি নাম দিয়েছি স্টেট ওয়ান। এটা হচ্ছে স্টেট ওয়ান বা স্টেট অ্যাট টাইম t1, মানে এই সময় এই স্টেট, এই সিস্টেমের স্টেট এটা আছে, রাইট? এবার ধরে নাও কোনো কারণে আমি স্টেট ওয়ান থেকে স্টেট টু যাচ্ছি। কিভাবে গেলাম, ধরো হিট করে দিলাম এটাকে। একটু হিট করলে কি হলো, আমরা দেখলাম যে এর প্রেসার সেম আছে, ইউজুয়ালি থাকবে না, বাট প্রেসার ইনক্রিজ হয়ে গেছে, ধরে নাও 1 আচ্ছা না, প্রেসারকে ধরো সেম রাখছি, হাইপোথেটিক্যাল সিচুয়েশন। আর এখানে ভলিউমকে ধরো 1 লিটারই রেখেছি, কিন্তু টেম্পারেচার এবার 70 ডিগ্রি হয়ে গেছে। তো দেখো, এটা হচ্ছে স্টেট অফ আ সিস্টেম, এটা হচ্ছে একটা স্টেট, বিকজ এখানে একটা ও প্রপার্টি, সব কটা প্রপার্টি কি আছে, ফিক্সড আছে। যতক্ষণ সিস্টেমকে ডিসক্রাইব করার কোনো প্রপার্টি চেঞ্জ হবে না ততক্ষণ আমরা বলবো যে স্টেট চেঞ্জ, সিস্টেম চেঞ্জ হচ্ছে না, স্টেট অফ দ্য সিস্টেম ইজ নট চেঞ্জিং। ফর এক্সাম্পল ধরে নাও একটা পার্সন আছে, ঠিক আছে, ফিজিক্যালি একটা পার্সন প্রেজেন্ট আছে। সেই পার্সনটা ধরে নাও এক্সট্রিমলি ওবিস আছে, ওভারওয়েট আছে, রাইট? এবার অনেক বছর ধরে সেই পার্সনের ওয়েট, একটা নর্মাল সিচুয়েশন, ধরো দিস ইজ আ পার্সন, রাইট? এই পার্সনের ওয়েট হচ্ছে ধরে নাও 88 কেজি, হাইট হচ্ছে ধরে নাও 6 ফিট, একটা অ্যাজাম্পশন নিচ্ছি 6 ফিট, ঠিক আছে? তো অ্যাট দিস মোমেন্ট এই পার্সনটা হচ্ছে সিস্টেম, আর সিস্টেমকে যারা ডিসক্রাইব করছে এরা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি যারা সিস্টেমকে ডিসক্রাইব করছে। এখন কি সিস্টেম চেঞ্জ হবে না? আমি এটাকে, এই পার্সনকে আমি জানুয়ারি মাসে দেখেছি, রাইট? ধরো জানুয়ারিতে দেখেছি, জানুয়ারি থেকে চলে এসছে ধরো জুন, তো 6 মান্থসে এই পার্সনের দুটো প্রপার্টি সেম আছে, চেঞ্জ হয়নি, এর ওয়েটও 88 আছে, হাইটও 6 ফিট আছে। তাহলে আমরা বলবো যে এই সিস্টেম চেঞ্জ হয়নি, বিকজ একে এক্সপ্লেন যে প্রপার্টিজ করছে সেইগুলো চেঞ্জ হয়নি। কিন্তু যদি আমরা দেখলাম যে জুন মাসের পর আবার যখন আমরা দেখছি ডিসেম্বরে, তো ডিসেম্বরে কি হলো, এই পার্সনের গ্লো আপ হলো, যেটা আজকাল টিনসরা বলে যে হঠাৎ করে দিস পার্সন স্টার্টেড চেঞ্জিং, এন্ড নাও দ্য ওয়েট অফ দ্য পার্সন ইজ 70 কেজিস এন্ড হাইট অফ দ্য পার্সন ইজ 6 ফিট। তো এবার দেখো এই পার্সনের একটা প্যারামিটার চেঞ্জ হয়ে গেছে, তো আমরা বলবো দ্য স্টেট অফ দ্য সিস্টেম হ্যাজ চেঞ্জড। মানে এই পার্সনটা আর আগের সিস্টেম নয়, এর সিস্টেম কি হয়েছে, পাল্টে গেছে, বিকজ একটা প্যারামিটার চেঞ্জ হয়ে গেছে। তো এই সিস্টেমকে আমি নাম দিলাম সিস্টেম ওয়ান, সিস্টেমের প্রথম সিচুয়েশন, আর এই সিস্টেমকে নাম দিচ্ছি সিস্টেম টু। তো এটা একটা স্টেট অফ দ্য সিস্টেম, আর এটা একটা স্টেট অফ দ্য সিস্টেম। একটা সিস্টেম থেকে অন্য সিস্টেম কিভাবে চেঞ্জ হবে, যদি একটাও প্যারামিটার চেঞ্জ হয় তবেই আমরা ওটাকে বলবো চেঞ্জ ইন আ সিস্টেম। তো এখানে কি হচ্ছে, এটা একটা স্টেট অফ দ্য সিস্টেম। যখন সিস্টেমকে আমরা প্রপার্টিজ থেকে ডিসক্রাইব করব এটাকে আমরা স্টেট অফ আ সিস্টেম বলি। স্টেট অফ আ সিস্টেম কখন পাল্টে যাবে, যদি একটাও প্যারামিটার চেঞ্জ হয়ে যায়, এখানে টেম্পারেচার যেরকম চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমরা কি বলবো যে স্টেট অফ দ্য সিস্টেম হ্যাজ changed. If any one of the properties changes, then state of the system has changed. Clear? I hope it is clear, right? Chalo, next topic likho, state function and path function. Next topic likho, state function and path function. State function and path function. লিখবে, the macroscopic physical properties, the macroscopic physical properties which depend upon, which depend upon the initial state and final state of the system, which depend upon the initial state and final state of the system,
which depend upon the initial state and final state of the system and is independent upon the path followed and is independent upon the path followed and is independent upon the path followed are called state functions are called state functions. Example: temperature, pressure, volume. Temperature, pressure, volume. Internal energy, enthalpy, entropy, Gibbs free energy, Gibbs, Gibbs free energy, etc. etc. Next point এ লেখো properties which depend upon the path properties which depend upon the path followed when the system changes from one state to another when the system changes from one state to another are called path functions path functions. Example: heat and work. Heat and work. Heat and work. Heat and work. আচ্ছা, এবার আমরা বুঝবো স্টেট ফাংশন কাদের বলে এন্ড পাথ ফাংশন কাদের বলে। দেখো, ধরে নাও আমরা একটা সিস্টেম থেকে অন্য সিস্টেম যাব, আচ্ছা এখানে দেখো, ধরে নাও এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট, মানে স্টেটের প্রথম কন্ডিশন। ইনিশিয়াল স্টেটে ধরে নাও এর প্রেসার হচ্ছে P1, রাইট? প্রেসার, আমি কিছু ভ্যালিউজ দিয়ে দিচ্ছি। প্রেসার হচ্ছে 1 atm, ভলিউম হচ্ছে ধরে নাও 500 ml, টেম্পারেচার ধরে নাও হচ্ছে 200 বা টেম্পারেচার ধরে নাও হচ্ছে তোমার 25, না এটাকে ধরো 50 ডিগ্রি রাখছি, 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, রাইট? এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। আর এখানে ভালো করে বুঝবে, এটা স্টেট এন্ড পাথ ফাংশন ইম্পর্টেন্ট আছে। আর এটা হচ্ছে ফাইনাল স্টেট, মানে আমি ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেট আসছি। अगेन ওয়াটার, এখানে প্রেসার আমি নিলাম 1 atm, ভলিউম নিচ্ছি 500 ml, আর টেম্পারেচার হয়ে গেছে আমার 70 ডিগ্রি সেন্টিগ্রেড। তো দেখো, এটা স্টেট চেঞ্জ হয়েছে বিকজ কোনো একটা প্যারামিটার, যদি তিনটেই চেঞ্জ হয়ে যায় খুব ভালো, কিন্তু যদি কোনো একটাও চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা বলবো স্টেট অফ দ্য সিস্টেম কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। তো এখানে স্টেট অফ দ্য সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, চোখে দেখতে পাচ্ছি, রাইট? তো মানে আমরা ইনিশিয়াল থেকে ফাইনাল গেছি। এবার একটা ক্লিয়ার সোজা আইডিয়া কি আসছে যে স্যার এখান থেকে এখানে যাব, আমি জাস্ট স্লাইটলি হিট করে দিচ্ছি। আমি কি করতে পারি,
স্লাইটলি হিট করে দিতে পারি, এটা একটা পাথ হচ্ছে। পাথ মানে মেথড, তো এটাকে আমি লিখছি পাথ 1, যে একটা মেথড হচ্ছে যে আমি এইভাবে যাব, স্লাইটলি হিট করব। স্লাইটলি হিট করলে কি হবে, এটা 70°C হয়ে গেল, 20°C বেড়ে গেছে। আচ্ছা আমি কি এটা যেতে পারি যে ধরো প্রথমে আমি কি করলাম, আমি এটাকে হিট, আমি এটাকে কুল করলাম, কুল করে আমি এটাকে 0°তে নিয়ে গেলাম, এটাকে আইস করে দিয়েছি, বেসিক্যালি এটা আইস হয়ে গেল। তারপর এটাকে আইস করে নিয়ে আবার আমি এটাকে হিট করলাম, হিট করে আমি আবার এটাকে 70°তে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে পাথ 2, রাইট? এবার দেখো তুমি টেম্পারেচারকে অবজার্ভ করো, আমি যদি স্লাইটলি হিট করে যাই, আমার ইনিশিয়াল টেম্পারেচার কত আছে 50, ফাইনাল টেম্পারেচার কি হচ্ছে 70। যদি আমি এটাকে আবার ঠান্ডা করি, আবার এটাকে হিট করি, মানে 50 থেকে 0তে নিয়ে যাই, আবার 0 থেকে যদি আমি এটাকে 70তে নিয়ে যাই, আমার টেম্পারেচার স্টিল কি আছে 70। তো আমার এই ফাইনাল টেম্পারেচার 70, এটাকে ডিপেন্ড করছে যে আমি হালকা হিট করে আসি বা আমি আইস করে হিট করি, এই ভ্যালুটা তো ডিপেন্ড করছে না। এই ভ্যালুটা আমার যে ভ্যালু চেঞ্জ হচ্ছে, দেখো আমার প্রেসারের ভলিউমকে ভুলে যাও, যেটা আমার চোখের সামনে চেঞ্জ হচ্ছে আমি সেটা নিয়ে কথা বলবো। তো এটা কি হচ্ছে দেখো, আমি হালকা হিট করে এটাকে চেঞ্জ করি, বা আমি একটা কমপ্লিটলি অন্য মেথড দিয়ে যেতে পারি। আরো মেথড হতে পারে যে আমি এটাকে 50 থেকে আগে 100 নিয়ে গেলাম, স্টিম করে আবার এটাকে ঠান্ডা করে 70 নিয়ে আসছি। তো অনেক পাথস হতে পারে 50 থেকে 70 যাবার, কিন্তু আমার এই যে ফাইনাল ভ্যালু আছে 70, এটা কোনো পাথের উপর ডিপেন্ড করছে না যে আমি এইভাবে যাই আর এইভাবে যাই, তো আমার 70 চলেই এসছে। যেরকম দুটো স্টুডেন্ট আছে, ধরো একটা স্টুডেন্ট আছে যে দিনভর 8 ঘন্টা ধরে পড়ছে, ঠিক আছে, কিন্তু সে স্মার্ট ওয়ার্ক করছে না, সে টিচার্স এর অ্যাডভাইস ফলো করছে না, কিন্তু বই খাতা নিয়ে বসে আছে। তো আলটিমেটলি কি হবে, হার্ড ওয়ার্ক তো ইম্পর্টেন্ট আছে, বাট নেসেসারি কি, ধরো সে নিট অ্যাসপিরেন্ট, এবার নিট অ্যাসপিরেন্ট ধরো নিটের জন্য প্রিপেয়ার করছে, বায়োলজি প্রিপেয়ার করছে, সে বোকার মতন হিউজ হিউজ ইনফরমেশন ওয়ালা বই পড়ছে বিএসসি ফার্স্ট ইয়ারের, বিকজ সে ভাবছে যে আমি বায়োলজি এখনই সব জেনে যাব। কিন্তু তার কি হবে, নিট ক্লিয়ার হবে না, বিকজ নিটে হচ্ছে একটা পাতলা সরু এনসিইআরটি আমাকে পড়তে হবে, বাইরের কোনো ইনফরমেশন আসবে না। তো এটা কি হচ্ছে, হি ইজ ডুইং দ্য হার্ড ওয়ার্ক বাট হি ইজ নট ফলোইং দ্য সাজেশন। তাহলে সেই স্টুডেন্টটা কি হচ্ছে, অনেক হার্ড ওয়ার্ক করেও 70% আনছে, কিন্তু সেখানে আর একটা স্টুডেন্ট কি আছে, সে এক্সামে 2 মাস আগে পড়ে 70% নিয়ে আসছে। তো মার্কস যে আছে 70%, ওটা ডিসক্রিমিনেটরি না, এটা যে হার্ড ওয়ার্ক করেছে কিন্তু স্মার্ট ওয়ার্ক করেনি সেও 70% আনছে, আর যে স্মার্ট ওয়ার্ক করেছে 2 মান্থস আগে সেও 70% আনছে। তো মার্কস যেটা আছে সেটা ডিপেন্ড করে না যে কিভাবে মার্কসটা আসছে, অনেকে চিটিং করে 70% নিয়ে আসে, বাট সেটাও ম্যাটার করে না, রাইট? আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে এই মার্কসটা ম্যাটার করছে যে তুমি কিভাবে আনছো, রাইট? তো এই মার্কস যে 70 যেটা আছে, এটাকে আমরা বলবো স্টেট ফাংশন, বিকজ এটা কি পাথওয়ে থেকে আনা হচ্ছে তার ওপর ইন্ডিপেন্ডেন্ট, যে তুমি এইভাবে নিয়ে এসো 70 বা এইভাবে নিয়ে এসো। তো এই টেম্পারেচার জিনিসটা হচ্ছে স্টেট ফাংশন, মানে এমন প্রপার্টিজ যারা তুমি কিভাবে সেটাকে চেঞ্জ করছো তার উপর ডিপেন্ড করে না, তার ফাইনাল ভ্যালুর উপর ডিপেন্ড করে, তাদেরকে আমরা বলি স্টেট ফাংশন। বুঝতে পেরেছো, রাইট? কিন্তু ধরো এখানে আমি যদি দুটো স্টুডেন্টের কথা বলি, এটা ধরে নাও ফার্স্ট স্টুডেন্ট যে 70% মার্কস এনেছে চিটিং করে, আর এটা হচ্ছে স্টুডেন্ট যে হার্ড ওয়ার্ক করে 70% মার্কস এনেছে। তো সোসাইটির কাছে এই 70, দুজনেরই 70-70, চিটিং করে আনুক চাই হার্ড ওয়ার্ক করে আনুক, 70 মার্কস সবাই দেখছে 70 এসছে। তো পাতের ওপর মার্কসটা ডিপেন্ড করছে না, তাহলে মার্কস কি হয়ে গেল, মার্কস হয়ে গেল স্টেট ফাংশন। কেন স্টেট ফাংশন হলো মার্কসটা, বিকজ মার্কসটা ডিপেন্ড করছে না যে স্টুডেন্টটা অনেস্টলি এনেছে কি ডিসঅনেস্টলি এনেছে। তো মার্কস হচ্ছে স্টেট ফাংশন, যারা কি পাথ থেকে আনা হয়েছে তার উপর ডিপেন্ড করবে না, জাস্ট লাইক টেম্পারেচার, টেম্পারেচার ইজ আ স্টেট ফাংশন। কিন্তু আমি একটু স্পিরিচুয়াল হচ্ছে এখানে, যদি আমি এখানে ইফ আই টক অ্যাবাউট কর্মা, karma is what, whatever you do it is going to come back, right, to like affect you in a way. I believe in this, okay, so I'm just gonna be a bit spiritual for 2 minutes. So এখানে কি হচ্ছে, যদি আমি এখানে আর একটা প্যারামিটার নিয়ে আসি হিট চেঞ্জ, যদি আমি এখানে হিটের কথা বলি, তো হিটটা হবে
karma. কিভাবে দেখো, the person who has done hard work and got 70 will get better opportunities in life, and it is a true fact. Okay, and if somebody has done it in a dishonest way, there will be other problems that this person is going to face. Okay, so এই দিক থেকে কি হলো, কর্মা এখানে জাজ করছে যে কি পাথ ফলোড হয়ে কোনো জিনিস নিয়ে আসা হচ্ছে। মানে একটা এক্সাম্পল দিচ্ছি, কর্মা কি পাথ ফলো হচ্ছে তার উপর এটা ডিসিশন নিচ্ছে যে আগে কি হবে। তো এখানে কর্মার মতন একটা কোয়ান্টিটি হচ্ছে হিট চেঞ্জ। যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে এই পাথ টু তে গেলে হিট চেঞ্জের ভ্যালু কি হবে, তো তুমি দেখো এখানে চেঞ্জ অফ স্টেট হচ্ছে। মনে করে দেখো আমরা ক্লাস 10 এ ফিজিক্সে চেঞ্জ অফ স্টেট কিভাবে ক্যালকুলেট করেছি, m ইনটু l, লেটেন্ট হিট অফ ফিউশন। আর এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, এটা কি হবে, ms ডেল্টা থিটা, ms ডেল্টা থিটা। যারা এগুলো জানো না, যারা একদম বেসিক ফিজিক্সও পড়োনি, এটা তুমি সিম্পল লজিক লাগাও যে এখানে আমার যে হিটের ভ্যালু হবে ওটা আলাদা হবে। কেন, দেখো আমি এটাকে আগে ঠান্ডা করছি, তারপর আমি এটাকে 0 থেকে 70 নিয়ে যাচ্ছি, মানে আমাকে এখানে হিট, এই সাইডে হিট বেশি দিতে হচ্ছে 0 টু 70 জন্য। আগে আমি হিটটা একদম কমাচ্ছি, তারপর আমাকে হিট অনেক বেশি বাড়িয়ে দিতে হচ্ছে। কিন্তু এইদিকে দেখো, এইদিকে আমি জাস্ট 50 থেকে 70 করব, তো এখানে হিটের ভ্যালু কি আছে, কম, রাইট? তো এখানে যদি আমি হিটের কথা বলি, এই পাথওয়ে পাথ নাম্বার 2 এ যে হিট আছে, এই হিটের ভ্যালুকে ধরে নাও Q2 বলছি, আর পাথ নাম্বার 1 এ যে হিট লাগছে সেটা Q1। তো Q1 and Q2 কিন্তু সেম হবে না, Q1 and Q2 কিন্তু সেম হবে না। পাথ 2 থেকে গেলে তোমার বেশি হিট খরচা হবে, পাথ 1 এ গেলে তোমার কম হিট খরচা হবে। তো হিট কি হচ্ছে, পাথের ওপর ডিপেন্ড করছে যে আমি কি ওয়েতে যাব, মানে হোয়াট ইজ দ্য ডিসিশন দ্যাট আই চুজ, রাইট? তো এখানে হিট হয়ে যাচ্ছে পাথ ফাংশন, ওয়ার্কও হয়ে যাচ্ছে পাথ ফাংশন। এখানে আমাকে খাটতে বেশি হবে, ওয়ার্ক ডান ইজ মোর। আগে আমি জিনিসটাকে ঠান্ডা করব, তারপর আমি জিনিসটাকে হিট করব, আবার 0 থেকে 70, তো অনেক বেশি আমার এনার্জি খরচ হবে, মানে অনেক বেশি আমাকে কাজ করতে হবে। তো পাথ নাম্বার 2 এ ওয়ার্ক ডান কি আছে, অনেক বেশি, কিন্তু পাথ নাম্বার 1 এ ওয়ার্ক ডান কি আছে, কম আছে, 50 থেকে 20 যেতে হবে। তো ওয়ার্ক ডানও কি হচ্ছে, আলাদা হচ্ছে দুটো পাথের জন্য, রাইট? তো ওয়ার্ক ডান আর কিউ দুটো পাথের জন্য আলাদা, মানে পাথের ওপর ডিপেন্ডেন্ট। তো যারা রাস্তা চেঞ্জ, মানে পাথ চেঞ্জ হয়ে গেলে যাদের ভ্যালু চেঞ্জ হয়ে যায়, তাদেরকে আমরা বলি পাথ ফাংশন। কিন্তু টেম্পারেচারকে দেখো, এখান থেকেও গেলে টেম্পারেচার চেঞ্জ 20 ডিগ্রির আছে, 70 মাইনাস 50 কি হবে, 20। আর এখান থেকেও যদি আমি যাই 70 মাইনাস 50 কি হবে, 20, রাইট? তোর ওপরেও 20, এখানেও 20। তো টেম্পারেচার কি হয়ে যাবে, স্টেট ফাংশন। এটা ডিপেন্ড করে না যে তুমি কোন পাথ ফলো করছো। ক্লিয়ার? আশা করি স্টেট ফাংশন এন্ড পাথ ফাংশন বুঝতে পেরেছো। কেউ আছো যাদের এখনো স্টেট আর পাথ ফাংশনে ডাউট আছে? চলো, ভেরি গুড। नेक्स्ट लिखो हीट, हीट, HEAT, हीट। लिखो द फॉर्म ऑफ एनर्जी एक्सचेंज बिटवीन सिस्टम एंड सराउंडिंग, the form of energy exchange between system and surrounding, the form of energy exchange between system and surrounding when the two are, when the two, TWO, when the two are at different temperatures, when the two are at different temperatures is known as heat, is known as heat।
চলো হিট কাকে বলে, এখানে আমরা বলছি সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং। লাস্ট ক্লাসে সিস্টেম এন্ড সারাউন্ডিং বলেছি, তো এই চ্যাপ্টারে সিস্টেম সারাউন্ডিং এর সাথে কিভাবে কমিউনিকেট করবে, কোন এনার্জির দ্বারা কমিউনিকেট করবে, হিটের দ্বারা কমিউনিকেট করবে, আর সেই এনার্জিকে আমরা বলি হিট। যে এনার্জির দ্বারা সিস্টেম সারাউন্ডিং এর সাথে কমিউনিকেট করবে সেটাকে আমরা বলি হিট, রাইট? এবার দেখো, হিট একটা এনার্জি যেটা ফ্লো করে। হিট ইজ দ্য এনার্জি উইচ ইজ ইন ট্রানজিট। আমরা 11 এর ফিজিক্সে এটা পড়েছি, থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার বলো বা থার্মোডাইনামিক্স বলো, আমরা পড়েছি হিট ইজ দ্য এনার্জি যেটা ফ্লো করে, ইট ইজ ইন ট্রানজিট, রাইট? এবার ধরে নাও এটা হচ্ছে সিস্টেম, যে পার্টকে আমরা স্টাডি করি সেটাকে বলা হয় সিস্টেম, আর এটাকে আমরা বলি সারাউন্ডিং। দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স which we are not studying is called surrounding. যদি আমি বলি সিস্টেমের টেম্পারেচার হচ্ছে T1, সারাউন্ডিং এর টেম্পারেচার হচ্ছে T2, যদি আমি বলি T1 গ্রেটার দেন T2, মানে সিস্টেমের টেম্পারেচার বেশি, সারাউন্ডিং এর টেম্পারেচার কম, তুমি বলবে এর কাছে হিট বেশি আছে। দেখো এত বেসিক ফিজিক্স তো জানো, এর যদি টেম্পারেচার বেশি হয় তাহলে এর কাছে হিট বেশি হবে, তাহলে সিস্টেমের কাছে হিট বেশি, সারাউন্ডিং এর কাছে হিট কম, তাহলে হিট কোথা থেকে কোথায় ফ্লো করবে? হিট ফ্লোজ ফ্রম সিস্টেম টু সারাউন্ডিং। যদি আমি বলি T2 গ্রেটার আছে T1 থেকে, যদি আমি বলি T2 গ্রেটার আছে T1 থেকে, মানে সারাউন্ডিং এর টেম্পারেচার বেশি, সিস্টেমের টেম্পারেচার কম, তাহলে এখানে কি হবে? হিট উইল ফ্লো ফ্রম সারাউন্ডিং টু সিস্টেম, মানে এবার হিট বাইরের থেকে ভেতরে আসবে। যদি আমি বলি যে T1 and T2 ইকুয়াল টেম্পারেচারে আছে, T1 and T2 আর এট ইকুয়াল টেম্পারেচার, তাহলে কি হবে? নো হিট ফ্লো, নো হিট ফ্লো, মানে দুজনই সেম টেম্পারেচারে আছে, তো এখানে কোনো হিট ট্রান্সফার হবে না, নো হিট ফ্লো। আর এই স্টেটকে আমরা বলি থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে যেখানে দুটো বডির টেম্পারেচার সেম আছে, সেটাকে আমরা বলি যে এখানে কোনো হিট ফ্লো হচ্ছে না, বা এটাও হতে পারে যতটা হিট আগে ফ্লো হচ্ছে অতটা হিট ব্যাকওয়ার্ডস, ওটা অনেক হাই লেভেল কনসেপ্ট আছে। এখানে আমরা বলবো যদি দুজনারই টেম্পারেচার সেম থাকে তাহলে কোনো হিট ফ্লো হবে না। এবার আমরা থার্মোডাইনামিক স্টাডিতে সিস্টেমের ওপর ফোকাস রাখবো, মানে সিস্টেম হচ্ছে আমাদের মেন, সারাউন্ডিং এর রেসপেক্টে আমরা আনসার করব না। তো এখানে দেখো হিট ফ্লোজ ফ্রম সিস্টেম টু সারাউন্ডিং, মানে সিস্টেম থেকে সারাউন্ডিং এ যাচ্ছে, মানে সিস্টেম কি করেছে? হিট রিলিজ করেছে। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারবো, হিট রিলিজড বাই সিস্টেম, হিট রিলিজড বাই সিস্টেম। আর যখনই সিস্টেম হিট রিলিজ করবে আমরা কি বলে থাকি? ওগুলোকে এক্সোথার্মিক বলেছি, যে রিঅ্যাকশনস হিট রিলিজ করে তারা এক্সোথার্মিক। তো এখানে আমরা সিম্বল লিখবো কিউ ইজ ইকুয়ালস টু নেগেটিভ। কেমিস্ট্রিতে আমরা হিটকে স্মল কিউ থেকে ডিনোট করি, আর এখানে কিউ কি হবে? নেগেটিভ হবে। দেখো যদি হিট সিস্টেম থেকে সারাউন্ডিং এ যায় মানে আমরা কি বলবো? সিস্টেম হ্যাজ রিলিজড হিট, আর সিস্টেম যদি হিট রিলিজ করে তার ভ্যালু কি হবে? কিউ ইজ ইকুয়াল টু নেগেটিভ। এখানে আমরা কি বলছি? যে হিট ফ্লোজ ফ্রম সারাউন্ডিং ইনটু দ্য সিস্টেম, মানে হিট বাইরের থেকে ভেতরে আসছে, তো এর মানে আমরা বলবো হিট অ্যাবজর্ব করছে, হিট অ্যাবজর্বড বাই দ্য সিস্টেম, হিট অ্যাবজর্বড বাই সিস্টেম। আর যদি হিট সিস্টেম অ্যাবজর্ব করে তাহলে ভ্যালু কি হবে? পজিটিভ হবে, কিউ ইজ ইকুয়ালস টু পজিটিভ, কিউ ইজ ইকুয়ালস টু পজিটিভ। আর এখানে দুটোই টেম্পারেচার সেম আছে, মানে এ হিট রিলিজও করছে না, হিট অ্যাবজর্বও করছে না, তাহলে এখানে কিউ এর ভ্যালু কি হবে? জিরো, কিউ এর ভ্যালু কি হবে? জিরো। তো এই সাইন কনভেনশন ইম্পর্টেন্ট আছে, যখন হিট রিলিজ করবে সিস্টেম তখন নেগেটিভ, যখন হিট অ্যাবজর্ব করবে তখন পজিটিভ। প্লিজ কপি দিস।
হয়েছে? চলো নেক্সট হবে ইউনিটস অফ হিট, মানে হিটের ভেতরেই লিখবো আমরা এবার ইউনিটস অফ হিট। হিটকে আমরা কিভাবে মেজার করি, কটা ইউনিট আছে হিটের সেটা আমরা দেখবো। ফার্স্ট ইউনিট কি আছে, ক্যালোরি। সেকেন্ড ইউনিট কি হয় জানো আই হোপ এগুলো, জুল হয় একটা ইউনিট, একটা ইউনিট হয় ক্যালোরি। জুলের বিগার ভ্যালিউ কি হবে, কিলো জুল। ক্যালোরির কি হবে, কিলো ক্যালোরি। এর মধ্যে থেকে এসআই ইউনিট কি আছে, তুমি বলবে জুল হচ্ছে এসআই ইউনিট অফ হিট। হিটের এসআই ইউনিট হচ্ছে জুল। জুল আর ক্যালোরির মধ্যে কি রিলেশন আছে, 1 calorie is equals to 4.2 joule. Approximately 4.2. चलो नेक्स्ट देखो, टाइप्स ऑफ प्रोसेसेस। हेडिंग दाओ, लिखो टाइप्स ऑफ प्रोसेसेस। टाइप्स ऑफ प्रोसेसेस लिखो। फर्स्ट पॉइंट, an operation which brings about, an operation which brings about change in the state of the system, an operation which brings about change in state of the system is called a thermodynamic process. It is called a thermodynamic process. It is called a thermodynamic process. এবার থার্মোডাইনামিক প্রসেস কি আছে তুমি অলরেডি শিখে গেছো। যখন আমি যে পাথ গুলো আঁকছিলাম, যে একটা সিস্টেম থেকে যখন আমরা অন্য সিস্টেমে যাব, তখন যে পাথ ফলোড হবে সেই পাথ গুলোকেই আমরা প্রসেস বলি। ঠিক আছে, সেই পাথ গুলোকেই আমরা প্রসেস বলি, থার্মোডাইনামিক প্রসেসেস বলি। ধরে নাও এটা একটা সিস্টেম, এর পি, এটা হচ্ছে সিস্টেম, সিস্টেম 1, প্রেসার P1, ভলিউম V1, টেম্পারেচার T1। এটা ধরে নাও সিস্টেম 2, এর প্রেসার P2, ভলিউম V2, টেম্পারেচার T2। এবার আমি এখান থেকে এখান এই প্রসেসে যেতে পারি, এখান থেকে এখানে এই প্রসেসে যেতে পারি, এখান থেকে এখানে এই রাস্তায় যেতে পারি, এখান থেকে এখানে এই রাস্তায় যেতে পারি। তো মাল্টিপল স্টেপস আছে, তো এগুলো সব কি হবে, প্রসেস। তো প্রসেস কি হয়, পাথ, যে পাথ আমরা ফলো করছি এগুলো সব প্রসেস। আর ডিফারেন্ট প্রসেসে ডিফারেন্ট নিয়ম ফলো হবে। আমরা দেখলাম যে প্রসেস চেঞ্জ করলে যে ডেটা গুলো ফাইনাল আর ইনিশিয়াল ডেটা সেম যদি আসে, সেটাকে আমরা কি বলি, স্টেট ফাংশন।
আর যে জিনিসগুলো সেম আসবে না ডিফারেন্ট প্রসেস ফলো করে তাদেরকে বলা হয় পাথ ফাংশন। বাট এখানে আমরা স্টেট এন্ড পাথ ফাংশন পড়ছি না, এখানে আমরা এই প্রসেস গুলোর কথা বলছি যে এই ডিফারেন্ট ডিফারেন্ট পাথওয়ে, কি কি পাথওয়ে ফলো করা যেতে পারে সিস্টেমকে চেঞ্জ করার জন্য। তো এখানে আমরা ডিফারেন্ট প্রসেসেস দেখবো, রাইট? তো নেক্সট পয়েন্টে লিখবে a thermodynamic system undergoes a thermodynamic system undergoes following type of processes. Thermodynamic system undergoes following types of processes. Following types of processes. Number one, isothermal process. Number one, isothermal process. এর ভেতরে লিখবে the process occurring at constant temperature is called isothermal process. The process occurring at constant temperature is called isothermal process. Is called isothermal process. Next point, isothermal process এর মধ্যেই for such a process লিখবে del T, del T এর ব্র্যাকেটে লিখবে change in temperature, del T ব্র্যাকেটে লিখবে change in temperature equal to 0. For such a process del T ব্র্যাকেটে লিখবে change in temperature equal to 0. Second process, number 2, adiabatic process, adiabatic, adiabatic process, adiabatic, adiabatic process লিখবে the process in which no heat is exchanged between the system and the surrounding. The process in which no heat is exchanged between the system and the surrounding. The process in which no heat is exchanged between the system and the surrounding. It is called an adiabatic process. It is called an adiabatic process. Next point, adiabatic process এর ভেতরেই লিখবে in such a process the heat energy of the system remains constant. In such a process the heat energy of the system remains constant and change in heat, heat কে আমরা q থেকে দেখাবো, তাই change in heat কি হয়ে যাবে del q, change in heat del q is equals to 0. The process in which no heat is exchanged between the system and the surrounding is called an adiabatic process. Next point বললাম in such a process the heat energy of the system remains constant. In such a process the heat energy of the system remains constant and change in heat del q মানে change q, del q is equals to 0. Del q is equals to 0. Next হবে number 3, isobaric process. Number 3 হবে isobaric process. The process which occurs at constant pressure. The process which occurs at constant pressure is called isobaric process. Full stop. For such a process, change in pressure del P equals 0. For such a process change in pressure del P equals to 0. Del P equals to
0. নেক্সট হবে নাম্বার 4, আইসোকরিক প্রসেস, ISOCHORIC, আইসোকরিক প্রসেস বা আইসোকরিক প্রসেস। এখানে লিখবে the process occurring at constant volume, the process occurring at constant volume is known as isochoric process. For such a process, change in volume del V. For such a process, change in volume del V equals 0. Number 5, cyclic process. Number 5 কি আছে? Cyclic process. When initial and final states of a system in a process are same, when initial and final states of a system in a process are same, the process is called cyclic process. The process is called cyclic process. Cyclic process এর মধ্যে next point, in such a process system undergoes multiple processes. In such a process system undergoes multiple processes and returns back to its initial state. Next point লিখবে, for cyclic process change in internal energy del E equals to 0, and change in enthalpy del H equals to 0, and change in enthalpy del H equals to 0. Change in internal energy del E equals to 0, change in enthalpy del H equals to 0. এই পয়েন্টে দুটো স্টার দাও, সাইক্লিক প্রসেসের del E আর del H 0 হচ্ছে, এই পয়েন্টটা তুমি এখন বুঝতে পারবে না। নেক্সট থার্মোডাইনামিক্স এর ক্লাসে যখন E আর H ডিসকাস হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে সাইক্লিক প্রসেসে কেন তোমার ইন্টারনাল এনার্জি আর এনথালপি 0 হয়। এবার আমরা বাকি প্রসেস গুলো করব। এদিকে দেখো, এটা গ্রাফটা ইম্পর্টেন্ট আছে এখানে ডিফারেন্ট প্রসেসেস এ, আর আমি সিস্টেম থেকেও বোঝাবো আর গ্রাফ থেকেও বোঝাবো। এখানে প্রসেসেস আমরা যে গ্রাফ থেকে বুঝি এটাকে পিভি গ্রাফ বলে। পিভি গ্রাফ মানে ওয়াই অ্যাক্সিসে কি হবে প্রেসার, আর এক্স অ্যাক্সিসে কি হবে ভলিউম, রাইট? তো প্রথমের যে চারটে প্রসেস আছে আইসোথার্মাল, অ্যাডিয়াব্যাটিক, আইসোকোরিক, আইসোব্যারিক, আমরা আগে সেগুলো বুঝবো। ফার্স্ট আমি আইসোকোরিক বোঝাবো। ধরে নাও এটা হচ্ছে সিস্টেমের 1, এটা P1, এটা V1, এটা T1, কিন্তু আমি কোনো একটা প্রসেস ফলো করেছি, আমি জানি না কি প্রসেস, কিন্তু আমি ফলো করে দেখছি আমার সিস্টেম পাল্টে গেছে। প্রেসারটা P1 ই আছে, প্রেসারটা P2 আছে, টেম্পারেচারটা T2 হয়ে গেছে, কিন্তু আমার ভলিউম অ্যাজ ইট ইজ আছে, আমার ভলিউম V1 ই আছে। দেখো এটা হচ্ছে সিস্টেম, ভালো করে বুঝবে এখানে, লাস্ট 10 মিনিটস একটু ফোকাস করো, এটা হচ্ছে সিস্টেম 2।
সিস্টেম কখন চেঞ্জ হয়, যদি একটা জিনিসও, একটা কোয়ান্টিটিও যদি চেঞ্জ হয়ে যায় আমরা বলি সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। এখানে তো প্রেসার চেঞ্জ হয়ে গেছে, টেম্পারেচারও চেঞ্জ হয়ে গেছে, তো আমরা বলবো প্রসেসটা ফলো করে আমার কি হয়েছে, সিস্টেম পাল্টে গেছে। যেরকম ওই ছেলেটার এক্সাম্পল দিলাম, 6 ফিট 88 থেকে 70, তো ওখানে ওয়েট চেঞ্জ হয়েছিল, তো আমরা বললাম সিস্টেম হ্যাজ চেঞ্জ। তো এখানে একটা জিনিস চেঞ্জ হয়েছে, প্রেসার চেঞ্জ হয়েছে, এখানে দুটো জিনিস চেঞ্জ হচ্ছে, টেম্পারেচারও চেঞ্জ হয়েছে, তো আমরা বলবো এই প্রসেসটা সিস্টেমকে চেঞ্জ করে দিচ্ছে। ভেরি গুড, সিস্টেম চেঞ্জ হয়েছে। এবার এখানে দেখো ভলিউম আগেও V1 ছিল, পরেও V1 আছে। এমন প্রসেস যেটা ফলো করার সময় ভলিউমকে আমরা ফিক্সড রেখে দিয়েছি, ফিক্সডকে আমরা ভালো সায়েন্স টার্মে বলি কনস্ট্যান্ট রেখে দিয়েছি। তো যখন আমরা প্রসেস ফলো করেছি আমরা ভলিউমকে কিন্তু চেঞ্জ করিনি। এমন প্রসেসের নাম হচ্ছে আইসোকোরিক প্রসেস, যেখানে আমরা ভলিউমকে চেঞ্জ করি না, ভলিউমকে আমরা সেম রেখে দিই, ভলিউমকে আমরা চেঞ্জ করি না, ভলিউমকে আমরা সেম রেখে দিই, এমন প্রসেসকে বলা হয় আইসোকোরিক। এবার আমি যদি বলি এখানে ভলিউম চেঞ্জ কি হয়েছে, এখানে ভলিউম চেঞ্জ কি হয়েছে, তুমি বলবে ফাইনাল ভলিউম অফ V1, ইনিশিয়াল ভলিউম অফ V1, সো V1 মাইনাস V1 কি হবে, জিরো। বা আমি যদি বললাম এর ইনিশিয়াল ভলিউম অফ V, ফাইনাল ভলিউম অফ V, তো তুমি লিখবে চেঞ্জ ইন ভলিউম। কোন জিনিসের চেঞ্জ কি হয়, V2 মাইনাস V1, তার ফাইনাল ভলিউম আর ইনিশিয়াল ভলিউম। তো ফাইনাল ভলিউম এখানে কি আছে V, ইনিশিয়াল ভলিউমও কি ছিল V, V মাইনাস V কি হবে, জিরো। তো ডেল V এর ভ্যালু কি হবে, জিরো। যখনই আইসোকোরিক প্রসেস ফলো হবে চেঞ্জ ইন ভলিউম কি হবে, জিরো, বিকজ আমি তো ভলিউমটা চেঞ্জই করিনি। তো আমি যখন ফাইনাল আর ইনিশিয়ালকে মাইনাস করব তখন চেঞ্জ ইন ভলিউম কি হবে, জিরো। তুমি ধরো, যদি ধরো তুমি ফার্স্ট টার্মে ম্যাথসে 60 পেয়েছো 100-এ, সেকেন্ড টার্মেও 60 পেলে, তো তোমার ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মে ম্যাথসের মার্কস চেঞ্জ হয়নি, তো আমি বলবো হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দ্য ম্যাথ স্কোর। তুমি কি করবে, 60 মাইনাস 60, জিরো, দ্যার ইজ নো চেঞ্জ ইন ম্যাথ স্কোর, এখানে ওটাই হচ্ছে, রাইট। এবার আইসোকোরিককে দেখো, আমাকে ভলিউমকে ফিক্সড রাখতে হবে, ভলিউমকে ফিক্সড রাখছি কিন্তু প্রেসার চেঞ্জ হতে পারে। তো দেখো আইসোকোরিকের যে লাইন হবে সেটা এরকম হবে, ধরে নাও এই ভলিউমটা হচ্ছে কিছু একটা V ভলিউম, তো দেখো ভলিউম ফিক্স থাকছে কিন্তু আমার প্রেসারের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, ভলিউমের ভ্যালু ফিক্স আছে। তো এই লাইনটা কাকে ইন্ডিকেট করছে, এই লাইনটা আইসোকোরিক প্রসেসকে ইন্ডিকেট করছে, এটা আইসোকোরিক প্রসেসকে ইন্ডিকেট করছে, রাইট। সেম জিনিস আমি বোঝাবো আইসোব্যারিক। আইসোব্যারিকে কি হবে দেখো, বুঝে গেছো তোমরা, যে প্রেসার এবার ফিক্স থাকবে, মানে এখানে ভলিউম ধরো V1 আছে, ভলিউম V2 হলো, কিন্তু এখানে প্রেসার P আছে, মানে আমি এমন ভাবে সিস্টেমকে চেঞ্জ করেছি যে প্রেসার চেঞ্জ হয়নি, প্রেসার স্টার্টিং টু এন্ড কি ছিল, ফিক্সড, P ওয়াজ ফিক্সড। তো আমি এখানে ডেল P কি লিখবো, P2 এর ভ্যালু কি আছে P, আর P1 এর ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু কি আছে P মাইনাস P কি হবে, জিরো। তো এখানে ডেল P এর ভ্যালু কি হবে, জিরো। তো আইসোব্যারিক প্রসেসে চেঞ্জ ইন প্রেসার কি হয়, জিরো। এবার আমাকে প্রেসার ফিক্সড রাখতে হবে, তো প্রেসার ফিক্সড রাখতে হবে মানে আমার এইটা এবার এইভাবে হবে, বিকজ দেখো এখানে প্রেসারের ভ্যালু ফিক্স আছে, ভলিউম চেঞ্জ হতে পারে কিন্তু প্রেসারের একটাই ভ্যালু হবে, বিকজ প্রেসার আমি চেঞ্জ করতে পারবো না। এমন প্রসেসকে আমরা বলি আইসোব্যারিক প্রসেস, বা শুধু আমি আইসোব্যারিক লিখছি, রাইট। নেক্সট হবে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস এমন প্রসেস আছে যেখানে টেম্পারেচার চেঞ্জ হবে না। তো এবার এখানে কি ফিক্স হয়ে যাবে, টেম্পারেচার ফিক্সড হয়ে যাবে, টেম্পারেচার ফিক্সড হয়ে যাবে। তো এখানে P1 ভলিউম V2, সরি, P1 V1 ভলিউম P2 V2, কিন্তু টেম্পারেচার আগেও T পরেও টেম্পারেচার T, তো এখানে T ফিক্সড আছে। তো এবার যদি আমি চেঞ্জ ইন টেম্পারেচার লিখবো তাহলে চেঞ্জ ইন টেম্পারেচারের ভ্যালু কি হবে, চেঞ্জ ইন টেম্পারেচারের ভ্যালু হবে T মাইনাস T, যেটা কি হবে, জিরো। আগেও টেম্পারেচার সেম, পরেও টেম্পারেচার সেম, এমন টেম্পারেচারকে আমরা বলি, আর এমন প্রসেসকে আমরা বলি আইসোথার্মাল। আর আইসোথার্মালের এরকম হাইপারবোলিক গ্রাফ হবে, এরকম যাবে, এটাকে আমরা বলবো আইসোথার্মাল, আইসোথার্মাল।
আইসোথার্মালের গ্রাফ এরকম হয়। আচ্ছা, আইসোথার্মালে কি কনস্ট্যান্ট হচ্ছে? টেম্পারেচার কনস্ট্যান্ট হয় না? কেন? অনেকে জিজ্ঞেস করবে স্যার এটা কেন হচ্ছে? when temperature is constant, ক্লাস 10 এর পড়া মনে করে দেখো, when temperature is constant, pressure is inversely proportional to volume, পড়েছিলে? এই লটা পড়েছো? when temperature is constant, pressure is inversely proportional to volume, এটাকে বয়েলস ল বলে। বয়েলস ল কি বলে? প্রেসার বেড়ে গেলে ভলিউম কমে যাবে, ভলিউম বেড়ে গেলে প্রেসার কমে যাবে। তো এটা বয়েলস লই ফলো হচ্ছে। দেখো, ভলিউম বাড়ছে, প্রেসার কমে যাচ্ছে। আর যখনই কোনো দুটো জিনিস ইনভার্স হয় একে অন্যের, তার গ্রাফ কি হয়? হাইপারবোলা হয়। তো টেম্পারেচার কনস্ট্যান্ট এই গ্রাফটা আমরা বয়েলস ল থেকে পেয়েছি। ঠিক আছে? আই হোপ এটা বেসিক্স গুলো ক্লিয়ার আছে তোমার। ক্লাস 10 এর গ্যাস লজ আছে এটা। 4 নম্বর প্রসেস হচ্ছে অ্যাডিয়াব্যাটিক। এবার অ্যাডিয়াব্যাটিক প্রসেসে টেম্পারেচার চেঞ্জ হতে পারে, কিন্তু এই প্রসেসে কোনো হিট এক্সচেঞ্জ হয়নি। মানে এই প্রসেস করতে গিয়ে কোনো হিটও রিলিজ হয়নি আর কোনো হিটও অবজর্ব হয়নি। খুব ইউনিক প্রসেস হয়। এবার তুমি বলবে স্যার টেম্পারেচার চেঞ্জ কি করে হচ্ছে, কোনো হিট অবজর্ব না হয়, হিট রিলিজ না হয়? হয় এরকম প্রসেসেস নেচারে যেখানে টেম্পারেচার সেম আছে কিন্তু হিট গেইন আর হিট লস হচ্ছে। তো এমন প্রসেসে কিউ কনস্ট্যান্ট হবে, যেখানে সবকিছু চেঞ্জ হচ্ছে কিন্তু প্রসেসের মধ্যে কোনো হিট গেইন আর হিট লস হবে না। আর এমন প্রসেসে ডেল কিউ হবে জিরো, হিট চেঞ্জ হবে জিরো। এবার অ্যাডিয়াব্যাটিকের গ্রাফ আইসোথার্মালের মতনই হয়। দেখো, আইসোব্যারিক আর আইসোকোরিক কে চেনা খুবই ইজি। যেটা এক্স অ্যাক্সিসের মানে ভলিউমের যেটা পারপেন্ডিকুলার হবে, এক্স ওয়াই করে মনে রাখবে না, বিকজ ওরা এক্সামে এটাকে ভি এটাকে পি করে দিতে পারে। ঠিক আছে? এইভাবে মনে রাখবে, যেটা ভলিউমের পারপেন্ডিকুলার হবে সেটা আইসোকোরিক, যেটা প্রেসারের পারপেন্ডিকুলার হবে ওটা আইসোব্যারিক, বা যেখানে প্রেসার কনস্ট্যান্ট থাকবে ওটা আইসোব্যারিক, যেখানে ভলিউম কনস্ট্যান্ট থাকবে আইসোকোরিক, যেখানে বয়েলস ল ফলো হবে ওটা আইসোথার্মাল। অ্যাডিয়াব্যাটিকের জন্য গ্রাফ পুরোপুরি আইসোথার্মালের মতন হবে কিন্তু স্টিপার হবে। স্টিপার মানে আর একটু নিচের থেকে হবে। সব সময় যেটা এক্স অ্যাক্সিসের দিকে থাকবে সেটা সব সময় অ্যাডিয়াব্যাটিক হবে। দ্য গ্রাফ ইজ মোর স্টিপার। এবার দেখো, এটা এখানে এর রিজন ফিজিক্স থেকে প্রুভ হয়। একটা গামার ভ্যালু আসে ডেল পি বাই ডেল ভি টু দি পাওয়ার গামা। তো এই গামার এটা স্লোপ আছে, ফিজিক্সে তোমরা ডেরিভেশনে শিখেছো যে একটা গামার হয় এরকম ডেল পি বাই ডেল ভি, গামার একটা ফ্যাক্টর থাকে। এই গামার ফ্যাক্টর থেকে স্টিফনেস অফ দ্য স্লোপ হয়। তো আমি এত ফিজিক্সে যাব না, বিকজ এটা আমার সাবজেক্ট নয়, আমি আই স্টিক টু কেমিস্ট্রি। তো ধরো যখন তোমাকে 1 2 3 4 এরকম গ্রাফে লেবেল করতে দিয়েছে, এটা এটা ইজি আছে, কিন্তু যেটা এক্স অ্যাক্সিসের নিচের দিকে থাকবে ওটা সবসময় অ্যাডিয়াব্যাটিক হবে। তো অ্যাডিয়াব্যাটিক আইসোথার্মালের গ্রাফ সেম হয়, শুধু অ্যাডিয়াব্যাটিক একটু স্টিপার হয়, মানে একটু নিচের দিকে হয়। তো এটা হচ্ছে 4টে প্রসেস। নেক্সট প্রসেস হচ্ছে সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস কি হয়? এমন প্রসেস যেখানে আমি স্টার্ট করলাম, ধরে নাও আমি স্টার্ট করেছি সিস্টেম 1 এ, P1 V1 T1। আমি সিস্টেম 1 থেকে একটা প্রসেস করে গেলাম সিস্টেম 2 এ। সিস্টেম 2 এ প্রেসার, ভলিউম, টেম্পারেচার P2 V2 T2। তারপর আমি P1 V1 T1, তো আমি এটাকেও P1 রাখছি। আবার এখান থেকে আমি এইদিকে আসলাম, এটা হয়ে গেল P2, এটা হয়ে গেল V2, এটা হয়ে গেল T2। আবার আমি এখান থেকে এইদিকে আসলাম, এদিকে দেখো এটা হচ্ছে সিস্টেম 3, এটা হচ্ছে সিস্টেম 3। এবার তুমি আমাকে দেখে বলো এখানে কি কি প্রসেস ফলো হচ্ছে। যখন আমি সিস্টেম 1 থেকে সিস্টেম 2 যাচ্ছি, যখন আমি সিস্টেম 1 থেকে সিস্টেম 2 যাচ্ছি, আমার প্রেসার ফিক্সড আছে। দেখো, প্রেসার ফিক্সড আছে, বাকি দুটো জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে। যে প্রসেসে আমার প্রেসার সেম থাকে সেই প্রসেসকে কি বলে এখনই শিখলে? আইসোব্যারিক বলে। তো প্রথমে আমি আইসোব্যারিক প্রসেস করলাম, তারপর আমি সিস্টেম 2 থেকে সিস্টেম 3 যাচ্ছি। এখানে দেখো আমার প্রেসার চেঞ্জ হয়ে যাচ্ছে, টেম্পারেচার সেম থাকছে আর ভলিউম সেম থাকছে। এখানে টেম্পারেচারকেও চেঞ্জ করে দাও, এক সেকেন্ড, টেম্পারেচারকে করে দাও
T1, আবার টেম্পারেচার T1 হয়ে গেছে, চেঞ্জ হলেই হবে, T1 হোক T5 হোক ম্যাটার করে না। তো এখানে P1 থেকে P2 প্রেসার চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার T2 থেকে T1 আবার হয়ে গেল, কিন্তু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, কি চেঞ্জ হচ্ছে না, ভলিউম চেঞ্জ হচ্ছে না। এমন প্রসেস যেখানে ভলিউম চেঞ্জ হয় না সেটাকে আমরা কি বলি, আইসোকোরিক প্রসেস। আবার দেখো আইসোকোরিক প্রসেস করার পর সিস্টেম 3 থেকে আবার আমি সিস্টেম 1 এ যাচ্ছি, কিন্তু এখানে দেখো আমার প্রেসার P2 থেকে P1 হচ্ছে, হ্যাঁ প্রেসার চেঞ্জ হচ্ছে, P2 থেকে P1 হচ্ছে, ভলিউম V2 থেকে V1, মানে ভলিউমও চেঞ্জ হচ্ছে, প্রেসারও চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, T1 অ্যাজ ইট ইজ T1 থাকছে। এমন প্রসেসকে আমরা বলি আইসোথার্মাল প্রসেস। এবার এখানে হচ্ছে মাল্টিপল প্রসেস, আর আমি ঘুরে ফিরে আবার আমার প্রথম সিস্টেমে চলে আসছি। তো সাইক্লিক প্রসেস কাদের বলে, যখন তুমি ডিফারেন্ট প্রসেসেস ফলো করছো, কি বললাম, যখন তুমি ডিফারেন্ট প্রসেসেস ফলো করছো, একটা সিস্টেম কে নিয়ে তুমি মাল্টিপল প্রসেসেস ফলো করছো, আর তুমি ঘুরে ফিরে আবার তোমার ইনিশিয়াল স্টেটে চলে আসছো, এমন প্রসেসকে আমরা বলি সাইক্লিক প্রসেস। যে আমি একটা প্রসেসের জায়গায় 3-4টে প্রসেস ইউজ করলাম, কিন্তু আমি ঘুরে ফিরে আবার সেম জায়গায় চলে এসেছি, এমন প্রসেসকে বলা হয় সাইক্লিক প্রসেস। এবার সাইক্লিক প্রসেসকে গ্রাফে দেখাও, কিভাবে দেখাবে, দেখো আমি দেখাচ্ছি গ্রাফে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে পি আর ভি। তো প্রথমে আমি P1 টেম্পারেচার চেঞ্জ করেছি, তো প্রথমে আইসোব্যারিক যাচ্ছি, আইসোব্যারিক ধরে নাও এটা 1 থেকে আমি 2, সিস্টেম 1 থেকে সিস্টেম 2, আমি জানি আইসোব্যারিক আছে মানে লাইন কি হবে, স্ট্রেট লাইন। তো আমি 1 থেকে 2 এ গেলাম আইসোব্যারিকে, তারপর আমি 2 থেকে 3 তে আসছি, 2 এর থেকে 3 তে আসছি, এটা হবে কি, 2 এর থেকে আমি 3 তে আসবো, আর 2 এর থেকে 3 কি হবে, আইসোকোরিক হবে। আইসোকোরিক আমরা শিখেছি কি হয়, স্ট্রেট লাইন হয়, তো 2 এর থেকে 3 গেলাম আইসোকোরিক, আবার 3 এর থেকে আবার 1 এ যাচ্ছি, 1 কি আছে, আইসোথার্মাল। আইসোথার্মালের গ্রাফ কি রকম হয়, হাইপারবোলা, তো আবার আমি এখান থেকে হাইপারবোলিক হয়ে আমি উপরের দিকে যাব। দেখো এটা এই সাইক্লিক প্রসেসকে আমি গ্রাফিক্যালি এক্সপ্লেন করলাম, যে প্রথমে আমি 1 থেকে 2 এ গেছি আইসোব্যারিক, দেখো গ্রাফের রুলস ঠিক আছে, প্রেসার কনস্ট্যান্ট, এদিকে দেখো আইসোকোরিক, ভলিউম কনস্ট্যান্ট, এদিকে দেখো আইসোথার্মালের গ্রাফ ফলো হচ্ছে, বিকজ প্রসেস আইসোথার্মাল আছে, তার একটু পারফেক্ট হবে, একদম এরকম হবে, দেখো আইসোথার্মালের গ্রাফ ফলো হচ্ছে, তো এটা কি হবে, সাইক্লিক প্রসেস। আমি পাথওয়ে ফলো করে আবার ইনিশিয়াল স্টেটে চলে এসেছি, আর এই প্রসেসকে বলা হয় সাইক্লিক প্রসেস। তো সাইক্লিক প্রসেসের সেকেন্ড সাইক্লিক প্রসেস কাকে বলে, ঘুরে ইনিশিয়াল স্টেটে চলে আসা আর মাল্টিপল প্রসেস ফলো হয়, এই দুটো পয়েন্ট কভার করেছি। একটা পয়েন্ট ছিল যে এনথালপি ইন্টারনাল এনার্জি জিরো হয়, ওটা কিভাবে হচ্ছে আমরা এনথালপি ইন্টারনাল এনার্জি শিখে আমি ওটা বোঝাবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এখান অবধি থাকবে, নেক্সট ক্লাস আমরা এখান থেকে কন্টিনিউ করব। থ্যাংক ইউ।